সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা যে যেখানে থেকে দেখছেন কেন অনুষ্ঠান এবং পরবর্তী যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টি ভাগে ভাগ করেছি আমি। এটির অনেক কারণ আছে, কারণ একের পর এক ব্রেকিং নিউজ আসছে। কোনটা ব্রেকিং না সেটাও বোঝা মুশকিল, কিন্তু আসলে কোনটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, যেটা আমাদের জানা দরকার, সেটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিও আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে 4টি ভাগে ভাগ করেছি, অ্যাকচুয়ালি 5টি ভাগে, 5টি আমি তুলে ধরছি আপনাদের কাছে। প্রথম কথা হচ্ছে আমেরিকার জনগণ, সাধারণ মানুষ, আমি আপনি ভোক্তা যারা আছি, কনজিউমার বলা হয়ে থাকে, তারা হঠাৎ করে খরচ কমিয়ে দিয়েছেন। কেন সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। ওয়াল স্ট্রিট রেকর্ড হাই ইন্ডেক্স হিট করেছে আজকে, সকাল থেকে সেরকম অবস্থা, দিন শেষ হয়েছে সেরকম অবস্থায়। কেন সেটি আমি বলার চেষ্টা করব। কোন কোন স্টক খুব ভালো করছে সেটি কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করব। অনেক বাবা মা আছেন ইবিটি কার্ড, সামার ইবিটি কার্ড পেয়েছেন কিনা পাননি আমি জানি না, এটি অটোমেটিক, বাট অনেকে পেয়েছেন, অনেকে পাননি। যারা পাননি তাদের কি করতে হবে, কত ডলার এবং কি করতে হবে সেটিও তুলে ধরার চেষ্টা করব, যদিও সেটি সংক্ষিপ্ত হবে। সুপ্রিম কোর্ট, আপনি জানেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সুপ্রিম কোর্টে তার একটি এক্সিকিউটিভ অর্ডার আছে, যেটির মাধ্যমে উনি বলছেন যে আনডকুমেন্টেড বাবা মার ছেলে মেয়েরা যদি আমেরিকায় জন্মগ্রহণ করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। বার্থরাইট সিটিজেনশিপ, যেটি সংবিধানের অংশ, এটি নিয়ে অনেকদিন ধরে মামলা চলছে, সেটি আপনাদের অনেকেই জানা। কিন্তু এখন আজকে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ট্রাম্প প্রশাসনের জন্য ভিক্টরি, বিজয়, কিন্তু অনেকের জন্য দুঃসংবাদ। কেন সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। চেষ্টা না, কারণ এটি আসলে বের হয়েছে, এখন বাজে সন্ধ্যা 7:03। আমি আমাদের হাতে রিপোর্টটি, প্রথম ব্রেকিংটি এসেছে 4টার সময়, 3:58, কিন্তু আমাকে জাজের ডিক্লারেশনটা পড়তে হয়েছে এমি কোমি ব্র্যাটের, স্পেশালি ব্যারেট, দুঃখিত, কারণ আসলে কি লিখেছেন সেটি জানা দরকার এবং এটির প্রভাব কেন পড়তে যাবে, কেন আমাদের সতর্ক হওয়া উচিত, কেন সবার এটি জানা দরকার এটি। এবং মাসের শেষ আমার অনুষ্ঠান 28 তারিখ, আরও কয়েকদিন বাকি আছে মাসের শেষ হতে, এবং আপনারা জানেন মাসের শেষে আমি হাউজিং মার্কেটের আপডেট তুলে ধরি। হাউজিং মার্কেটে শিফট হয়েছে, দিস ইজ এ বায়ার মার্কেট, জেনে নেবেন সব তথ্য, এবং কোন কোন এরিয়াতে আসলে বাড়ির সংখ্যা কমেছে এবং কোথায় বেড়েছে, এবং কেন নিউ ইয়র্ক ইজ ডিফারেন্ট, সেটি আমি তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। বিভিন্ন রকম অর্থনৈতিক তথ্য এবং ডাটা রিলিজ হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে, যেটির মাধ্যমে আমাদের কাছে একটি কিছুটা হলেও পরিষ্কার অর্থনৈতিক চিত্র ফুটে উঠেছে, যেটি অনেকেই মনে করছিলেন যেটি টুডে টুমরো সত্য হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যাসিভ পলিসির পরিবর্তন, ম্যাসিভ পলিসি শিফট, যেটিকে আমরা বলে থাকি। ওকে, এই যে লেটেস্ট পরিসংখ্যানগুলো আমাদের হাতে এসেছে, অনেকে মনে করছিলেন খুব খারাপ হবে, অনেকে মনে করছিলেন ভালো হবে, কি হবে এটি নিয়ে অনেকেই চিন্তা ছিলেন। এটি আসলে আমি বলবো মিক্স ব্যাগস, বেশ এমন একটি অবস্থায় তৈরি হচ্ছে, যার কারণে অনেক অর্থনীতিবিদ, পণ্ডিত, ওয়াল স্ট্রিটের বিশেষজ্ঞ সবাই এখন মাথা চুলকাচ্ছেন। দে আর স্টিল স্ক্র্যাচিং দেয়ার হেডস। ওকে, সো শুরু করি জিডিপি থেকে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটি হচ্ছে একটি দেশের উন্নয়নের চাবিকাঠি হিসাবে ধরা হয়, নট উন্নয়নের, প্রবৃদ্ধির হার ধরে বোঝা যায় যে আপনি এগিয়ে যাচ্ছেন না পিছিয়ে যাচ্ছেন। সো এটি হচ্ছে ব্রড মেজার অফ ইকোনমিক আউটপুট, প্রবৃদ্ধি। ওকে, অ্যানুয়ালাইজ এখন বলা হচ্ছে যে এটি বাৎসরিক হাতে 4টি কোয়ার্টার হতে, প্রথম কোয়ার্টার জানুয়ারি থেকে মার্চে এটি আসলে ছিল নেগেটিভ 0.5%। এটি আসছে কমার্স ডিপার্টমেন্টের থেকে, এটিও গতকাল সকালে প্রকাশিত হয়েছে, এবং এটি হচ্ছে ফাইনাল এস্টিমেট। ইতিপূর্বে সেকেন্ড এস্টিমেটে তারা বলেছিলেন যে জিডিপি কমে এসেছে 0.2%। দ্যাটস দ্য সেকেন্ড এস্টিমেট। অনেকে বলেছেন ও এত পাগলামির পরেও, এত উল্টাপাটার পরেও, এত ট্যারিফের পরেও 0.2%, নট ব্যাড। জিডিপি অ্যাডজাস্টেড যেটি করা হয়েছে থার্ড টাইম, সেটিতে বলা হয়েছে সিজনাল অ্যাডজাস্টেড ফর সিজনাল সুইং অ্যান্ড ইনফ্লেশন, দুটি এটির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবং এখন বলা হচ্ছে যে দ্য লেটেস্ট এস্টিমেট বলছে যে আমরা আসলে প্রবৃদ্ধির হারে ঋণাত্মকে চলে গিয়েছি, নেগেটিভ 0.5%। নট গুড, ইটস এ ব্যাড নিউজ ধরে নেবেন। এখন আমাদের হাতে এই জুন মাস শেষ হওয়ার পরে পরবর্তী মাসে আমাদের হাতে আসবে এই সেকেন্ড কোয়ার্টারের জিডিপি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেটেস্ট এস্টিমেট বলছে যে কনজিউমার স্পেন্ডিং, আমি আপনি যে ভোক্তা যারা আছে, আমাদের যে খরচ করার প্রবণতা, এটি মনে রাখবেন আমেরিকার অর্থনীতিতে
এটিকে বলা হয় লাইফ লাইন বা লাইফ ব্লাড। তার কারণ হচ্ছে 2/3 অর্থনীতির যে চাকা ঘুরে এটি হচ্ছে আমেরিকার কনজিউমারের খরচের উপর। সো দ্য লাইফ ব্লাড অফ দ্য ইউএস ইকোনমি, এটি ছিল নট গুড বিগিনিং। অনেকে বলছিলেন গুড ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, প্রথম কোয়ার্টারে। ওকে, কেন? তার কারণ হচ্ছে যে ফার্স্ট কোয়ার্টার বেড়েছিল, খরচ বাড়িয়েছিলেন মানুষজন 0.5%, যেটি তার আগের কোয়ার্টারে প্রথমে সেই সেম কোয়ার্টারে প্রথমে বলা হয়েছিল এটা আসলে ছিল 1.2%। অর্থাৎ ফার্স্ট এস্টিমেট বলছিল যে মানুষজন খরচ কমাননি, বরঞ্চ বাড়িয়েছেন 1.2%। ওকে ফাইন, এখন বলা হচ্ছে না, এটি আসলে সঠিক নয়, এটি কমে এসেছে। এটি অ্যাকচুয়ালি রিভাইজ করার পরে আমরা এখন জানতে পারছি এটি 0.5%। ওয়াই দিস ইজ এ বিগ ডিল? ইটস আ বিগ ডিল তার কারণ হচ্ছে এটি হচ্ছে সবচেয়ে দুর্বলতম, সবচেয়ে লোয়েস্ট রেট গত 4 বছরের মধ্যে। দিস ইজ দ্য উইকেস্ট রেট ইন মোর দেন 4 ইয়ার্স। এই জন্যে ইটস আ বিগ ডিল, এবং সামনে কি হয় এটিও দেখার ব্যাপার। সেপারেটলি নতুন তথ্য, নিউ ডাটা সেট আমাদেরকে বলছে যে আনএমপ্লয়েড আমেরিকান যারা আছেন, আপনি আমি সবাই যাদের কাজ নেই, আমার কাজ আছে এখনো, ভেরি গুড নিউজ ফর মি, বাট যাদের কাজ নেই, যারা কাজ হারিয়েছেন, তারা সত্যিকার অর্থে খুব চ্যালেঞ্জিং অবস্থায় পড়েছেন টু আরেকটি কাজ খুঁজে নেওয়ার ক্ষেত্রে। ইনক্রিজিংলি হার্ডার ফর দ্যাম দিস টাইম টু ফাইন্ড অ্যানাদার ওয়ার্ক। তার কারণ কি? দুর্বল এবং মন্থর হয়ে আসা জব মার্কেট। আপনারা যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেন, আমি প্রায় বেশ কিছুদিন ধরে বলে আসছি যে জব মার্কেট ইজ নট লুকিং গুড। ওকে, সো যদি এটি অব্যাহত থাকে, ইট টার্নস আউট টু বি দ্য কেস, তাই হয়, তাহলে এটি হবে আরেকটি ইনসেন্টিভ আপনার এবং আমাদেরকে খরচ আরও কমিয়ে নিয়ে আসা। কারণ যদি আপনার কাজ না থাকে, আপনি কোথা থেকে খরচ করবেন? সো দ্যাট উইল বি অ্যানাদার ইনসেন্টিভ ওয়েল ফর কনজিউমার স্পেন্ডিং, নট টু স্পেন্ড টু মাচ। যেটি বলা হচ্ছে এই পরিসংখ্যানে যে কনজিউমার যারা ভোক্তা আছেন, তারা কিন্তু অলরেডি অন দ্য শেকি গ্রাউন্ড। কেন? অর্থের যোগান কমে আসছে, তাদের হাতে অনেকেরই কাজ নেই। ওকে ফাইন। এখন আরেকটি পরিসংখ্যান, যেটি যারা মোটর ভেহিকল, গাড়ির কথা বলছি, ইট কুড বি ট্রাক, এসইউভি, টেসলা, হোয়াটএভার, যে কোনো ধরনের গাড়ি, এটি আরেকটি বড় সংবাদ। সেটি হচ্ছে গাড়ির বিক্রয়ের সংখ্যা, সেলস, নিয়ারলি 50% ড্রপ অফ মোটর ভেহিকল সেলস। মোটর ভেহিকল বিক্রয়ের পরিমাণ কমে এসেছে 50%। দিস ইজ দ্য নেশন ওয়াইড পরিসংখ্যান, বাই দ্য ওয়ে। আপনারা কি অনুমান করতে পারেন 50% ড্রপ? ওকে, তার অন্যতম একটি কারণ বলছেন যে একটি বৃহৎ সংখ্যক ড্রাইভার যারা আছেন, আপনি আমি সবাই গাড়ি চালাই, আমরা মে মাসে খুব রাশ করে ডিলারশিপে গিয়ে যে যার মতো যেটি প্রয়োজন ছিল গাড়ি ক্রয় করে নিয়ে এসেছি মার্চ এপ্রিলে। তার অন্যতম একটি কারণ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফ তখনও অ্যাকশনে যায়নি, এবং কবে যাবে অনেকে শিওর ছিল না। ট্যারিফ বলবৎ হওয়ার আগে, গাড়ির দাম বেড়ে যাওয়ার আগে, 10-15 হাজার বেড়ে যাওয়ার আগে তারা অনেকেই গাড়ি ক্রয় করে নিয়েছেন। এখন গাড়ির মার্কেট একেবারেই মন্থর, সেলস পড়েছে 50% কমে এসেছে। সো দিস ইজ নট এ গুড নিউজ আইদার। ওকে ফাইন, স্টিল কিছু ভালো নিউজ শেয়ার করা দরকার আপনাদের সাথে, সেটি না হলে এই জন্য বলছি ইটস আ মিক্স ব্যাগ। কারণ কোন পরিসংখ্যানটা তুলে ধরবো, কোনটা তুলে ধরবো না, এটা বলা খুব মুশকিল। ওকে, আমি কিছু কমেন্টস দেখে নিচ্ছিলাম। সরকার ওয়াচিং, আহমেদ খোকন, থ্যাংক ইউ আপনাকে। ওকে, সো কিছু ভালো সংবাদ আছে, চলুন তাহলে সেই ভালো সংবাদ করি। কারণ একটি আসছে যে বিজনেস, যে বড় বড় বিজনেস, আমি ছোটোখাটো বিজনেসের কথা বলছি না, তারা কিন্তু এখনও স্টিল ইনভেস্টিং, তারা এখনও মানি ঢালছেন বিভিন্ন বিজনেসে, বিভিন্ন ভেঞ্চারে। যদিও তারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের যে অনিশ্চিত অন এগেন অফ এগেন ট্যারিফ, এখন আছি, এখন দিচ্ছি না, এখন স্থগিত করছে, এটি জানার পরেও বড় বড় বিজনেস যারা আছেন তারা কিন্তু ইনভেস্ট করে যাচ্ছেন। দিস ইজ এ গুড নিউজ, ইটস এ ভেরি গুড নিউজ। এবং এটির পটেনশিয়াল ইম্প্যাক্ট কত ম্যাসিভ হবে এটিও তারা জানেন, তারপরে এই ইনভেস্টমেন্ট অব্যাহত আছে। দিস ইজ গুড। তার আরেকটি ব্যাপার হচ্ছে যে ম্যাসিভ ট্যাক্স কাট যেটি আছে এবং তার যে স্পেন্ডিং বিল, এটি কিন্তু এখন রিভিউ হচ্ছে সেনেটে। তথাপি বিজনেস সম্প্রদায় যারা আছেন বড় বড়, দে আর স্টিল ইনভেস্টিং। দ্যাট ইজ এ গুড নিউজ। এবং তার একটি অংশ আমি এখন তুলে ধরবো। ওয়াল স্ট্রিট ইন্ডেক্স হিট করেছে দ্য হাইয়েস্ট, দে আর ইন এ নিউ পিক, নতুন রেকর্ডে পৌঁছেছেন।
তার অন্যতম একটি কারণ ওয়াল স্ট্রিটের বোদ্ধা যারা আছেন এবং অর্থনীতিবিদ যারা আছেন তারা মনে করছেন যে ফেডারেল রিজার্ভ এখন এই সমস্ত দেখার পরে তারা আশাবাদ ব্যক্ত করছেন যে তারা অর্থাৎ ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বরে ডেফিনেটলি ইন্টারেস্ট রেট কমিয়ে আনবেন। দ্যাটস অ্যানাদার রিজন। অন্যান্য কিছু কারণ আছে, সেটি পরে বলবো। সো সকালে যখন চেক করছিলাম তখনও আপ ছিল। আমি মার্কেট ক্লোজ হওয়ার পরে পুনরায় চেক করেছি যাতে আপনাদের সাথে যে রিপোর্টটি আমি শেয়ার করবো সেটি সঠিক থাকে। ইন্ডেক্সেস আপ, ডাও জোন্স ইন্ডাস্ট্রি, আমার ডাও জোন্স ইন্ডাস্ট্রি এখন বলছে সকালে ছিল 0.6%, সেটি ক্লোজ হয়েছে 1%। হিউজ ব্যাপার, বিগ ব্যাপার। S&P 500 সকালে দুপুর পর্যন্ত ছিল 0.42%, ক্লোজ হয়েছে 0.5%। ন্যাসড্যাক 0.2%, এটি ছিল সকালে, কিন্তু যখন ক্লোজ হয়েছে 0.4%। ওকে, হোয়াট ডাজ দ্যাট মিন? সব কিছু এই যে বড় বড় ইন্ডেক্স ইজ আপ, তার অর্থ হচ্ছে বেশ কিছু বড় কোম্পানি যারা আপনার স্টক মার্কেটে আছেন। বাই দ্য ওয়ে, স্টক মার্কেটের অনেকে শুনে 90% মানুষ অর্থ হারিয়ে থাকেন, কিন্তু যারা সত্যিকার অর্থে স্টক মার্কেটে আছেন, আপনি সিজনাল স্টক ইনভেস্টর হতে পারেন, আপনি ইন্ডেক্স ক্রয় করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল স্টক নিতে পারেন, আপনি ফিচার করতে পারেন, আপনি ডে ট্রেড করতে পারেন অথবা সুইং ট্রেড করতে পারেন। আপনি যেই হন না কেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সামথিং। আপনাকে ফান্ডামেন্টাল বুঝতে হবে একটি কোম্পানির, স্টকের ফান্ডামেন্টাল বুঝতে হবে, ট্রেডের ফান্ডামেন্টাল বুঝতে হবে। ইমোশনাল বাই অ্যান্ড সেল করতে পারবেন না। ইউ নিড স্টাডি ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি। এনিওয়ে, পরবর্তীতে আমরা আরও ব্যাপক অনুষ্ঠান করবো, যা আগেই কিছুটা হিন্টস দিয়ে রাখলাম। এনিওয়ে, সো এনভিডিয়া, ওয়ান অফ দ্য যেটি লার্জেস্ট কোম্পানি, তারা শুরু করেছেন নতুন হাই দিয়ে। ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি, তাদের বেড়েছে শেয়ার 0.7%, হুইচ ইজ আ বিগ ডিল। তার কারণ হচ্ছে এটি একটি রেকর্ড হাই, নতুন রেকর্ড হাই। অন্যান্য টেক স্যাভি হেভি ওয়েট যারা আছেন, অ্যামাজন যারা ট্রেড করে থাকেন, সিম্বল দেখে নেবেন AMZN.O, তারাও নতুন রেকর্ড করেছেন। অ্যাপল, সিম্বল হচ্ছে AAPL.O, দুঃখিত, তাদেরও নতুন হাই। দুটি কোম্পানি যথাক্রমে 1.8% এবং 0.9% বেড়েছে। হিউজ ব্যাপার, বিগ ডিল। আমি জানি যারা স্টক মার্কেটে আছেন গত কয়েকদিনে এবং যারা অপশন ট্রেড করছেন, ইউ গাইজ মেড গুড মানি। I know that for sure. Okay. When Anwar Hossain প্রশ্ন করেছেন when will it be stopping by born, আমি আপনার সিটিজেনশিপ, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, একটু অপেক্ষা করতে হবে, কারণ এই সিটিজেনশিপের ব্যাপারটিতে আমি যে রিপোর্টে এসেছে এবং পরবর্তীতে যে রিপোর্টটি জাজের কিছু অংশ আমি পড়তে পেরেছি, কারণ এটা বড় রিপোর্ট, বিস্তারিত অবশ্যই আসবে। আমি আপনাদেরকে বলবো, যারা নিয়মিত টিভিএন দেখে থাকেন, আজকে রাত 9টার নিউজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কিছুক্ষণ পরে হবে আওয়ার ডেমোক্রেসি, সেখানেও কিছু আলোচনা হবে। যারা নিয়মিত দেখতে চান, শুধুমাত্র ইউটিউব আর ফেসবুকে নয়, আপনারা জানেন টিভিএন 24 আওয়ার্স টেলিভিশন চ্যানেল, এটি আপনারা টোটাল কেবলের মাধ্যমে সাবস্ক্রাইব করতে পারেন। আমি আপনাদেরকে এনকারেজ করবো, বিকজ দিস ইজ দ্য টাইম। ওকে, এনিওয়ে, সো দুটি কোম্পানি 1.8% এবং 0.9% দুটি হয়েছে। এখন অন্য খবরে যাওয়ার আগে, যারা বাবা মা আছেন, যাদের খুবই দরকার এবং যারা স্পেশালি স্ন্যাপ ইবিটি পেয়ে থাকেন, তাদের জন্য ছোট্ট একটি সংবাদ আছে, অনেকের জন্য অনেক বড় সংবাদ। সেটি হচ্ছে ইবিটি কার্ড সামারের জন্য $120 দিচ্ছে। দিস ইজ এক্সট্রা। আপনি যে ইবিটি পেয়ে থাকেন তার উপরে হলো এক্সট্রা। এটা কি বলা হয়? সামার ইবিটি বেনিফিট। এটি একবারের জন্য দেওয়া হয়, ইটস সামার। হ্যাঁ, প্রতিটি বাচ্চা ফুল অ্যামাউন্ট হচ্ছে $120 ফর এভরি চাইল্ড। সো আপনি যদি একজন থাকে $120 পাবেন, যদি 3 জন থাকে তাহলে $360, 4 জন থাকলে আরও বেশি। প্রতিটি বাচ্চার জন্য $120। ওকে, সো এই বেনিফিটটি প্রিলোড করা থাকে ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার ইবিটি কার্ডে, অর্থাৎ এটি এনিওয়ার যেখানে স্ন্যাপ এবং ইবিটি ব্যবহার করা যায় সেখানে এটি অ্যাকসেপ্টেড হবে। আপনি যদি এটি পেতে চান, সামার ইবিটি ফুড বেনিফিট অটোমেটিক, এটি অটোমেটিকলি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বাচ্চার বয়স যদি হয়ে থাকে 6 থেকে 16 বছর, এর নিচে হলে হবে না, এর উপরে হলে হবে না, কিন্তু নিচে হলে অনেক সময় তারা একটু ছাড় দেন বলে আমি জানি। ওকে, সো আপনার বাচ্চার বয়স যদি 6 থেকে 16 বছর হয়ে থাকে, তারা সাপ্লিমেন্টারি নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট পেয়ে থাকেন বা আপনি পেয়ে থাকেন, তাহলে এই টেম্পোরারি অ্যাসিস্ট্যান্ট যেটি আছে, বা অথবা আপনি ক্যাশ অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকেন, অথবা মেডিকেড আছে আপনার, তাহলে আপনি এলিজিবল হবেন এটির জন্য। কবে থেকে? জুলাই 1 তারিখ 2024 থেকে এটি শুরু করা হয়েছে, সেপ্টেম্বর 4
2025 পর্যন্ত এই চলবে। অথবা যদি আপনার বাচ্চার বয়স অথবা যদি গত বছর মিস করে থাকেন আপনি কিন্তু পেয়ে যাবেন। ওকে, আ চাইল্ড অফ এনি এজ মাস্ট বি ডাইরেক্টলি সার্টিফাইড ফ্রি অ্যান্ড রিডিউস স্কুল মিল পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এইখানে এই প্রোগ্রামের জন্য এলিজিবল। ওকে, আপনাকে কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না অ্যাপ্লাই করার জন্য। যারা এলিজিবল এই সমস্ত প্রোগ্রামের কথা বললাম, তাহলে আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। আপনার অ্যাড্রেসটি ঠিক থাকতে হবে, কারণ আপনার অ্যাড্রেসে এটি আসবে। ওকে, মোস্ট এলিজিবল চিলড্রেন উইল রিসিভ দ্য বেনিফিট ইন দিস ওয়ে। এখন যদি আপনি এটি না পেয়ে থাকেন, বাই দ্য ওয়ে এটির লিঙ্ক আমি অনুষ্ঠানের ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখে নিন যাতে বিস্তারিত। আপনারা প্লিজ কাগজ কলমে একটু লিখে নেবেন। এইটি হচ্ছে ইবিটি সামার ইবিটি হটলাইন বা হেল্পলাইনের ফোন নাম্বার, সেটি হচ্ছে 1-833-452-0096। Again, 1-833-452-0096। আপনারা যারা বাসা পরিবর্তন করেছেন, অনিমেষ বলছেন হোয়াট অ্যাবাউট দ্য সার্টিফাইড কার। আমি শিওর না আপনার প্রশ্নটি, আপনি একটু আবার লিখে পাঠাবেন। সো এটি হচ্ছে ইবিটি যারা আছেন, আপনার প্লিজ আপনি যদি অ্যাড্রেস পরিবর্তন হয়ে থাকে আপনি কিন্তু আগের অ্যাড্রেসে যে দেখবেন অথবা ফোন করে বলবেন যে আপনি পাননি, আপনাকে নতুন করে পাঠাবে। ওকে, নাও আমরা চলে আসবো সুপ্রিম কোর্ট বার্থ রাইট সিটিজেনশিপ ডিসিশন। এটিকে অনেকে আজকে যেই ডিসিশনটি এসেছে সেটি হচ্ছে ভিক্টরি ফর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। আমি বলবো এখন কি আসলে এটা। সো আজকে বিকেল 4টার সময় বা 4টার কিছুক্ষণ আগে ইউএস সুপ্রিম কোর্ট, যারা ইউএস স্ট্যান্ডার্ড টাইমে আছেন, ইউএস সুপ্রিম কোর্ট যেটি হিউজ ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে বার্থ রাইট সিটিজেনশিপ, দে মুভ দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। তারা আপনারা জানেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি করতে চাচ্ছেন? শেষ করে দিতে চাচ্ছেন বার্থ রাইট সিটিজেনশিপ, জন্মসূত্রে নাগরিকত্ব যেটি আছে সেই সমস্ত বাচ্চাদের জন্য যারা জন্ম এখানে নিয়েছেন কিন্তু তাদের বাবা মা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট, অর্থাৎ দে ডোন্ট হ্যাভ গ্রিন কার্ড অর দে ডোন্ট হ্যাভ সিটিজেনশিপ, একজনেরও নেই, এরকম একটি ব্যাপার হচ্ছে, কিন্তু টেকনিক্যালি বলা হচ্ছে আনডকুমেন্টেড। ওকে, এই ইন অ্যাডিশন আরও অনেক কিছু এটির ভিতরে ছিল। সেখানে ভিজিটার্স এবং অন্যান্য ভিসা, টেম্পোরারি ভিসা যাদের আছে আমেরিকার ভিতরে, তাদের ব্যাপারেও এই কেসে অনেক কিছু আছে। আজকে সেই অংশটি এই মুহূর্তে আমি তুলে ধরবো না, বিকজ তাহলে আমাদের সময়ের সংকলন হবে না। ওকে, টেম্পোরারি ভিসা যা আছে সেটিও এটির ভিতরে অন্তর্ভুক্ত ছিল। সো সুপ্রিম কোর্ট রুল করেছে ইন আ মেজরিটি ওয়ে, 6-3 যতটুকু আমি জানি, যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটা কনসিডার করছেন সার্টেনলি ইটস আ হিউজ ভিক্টরি। এবং আমি বিশ্বাস করি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ছোট্ট ছোট পদক্ষেপে বড় বড় ভিক্টরির দিকে এগিয়ে যাচ্ছেন। দে ইউজিং স্মল স্টেপস which is basically a giant victory যদি আমাকে জিজ্ঞেস করেন for his administration is huge। তার কারণ হচ্ছে এর অর্থ দাঁড়াচ্ছে এরকম, স্টেট প্রদেশগুলি এখন তারা কি করতে পারবে মুভিং ফরওয়ার্ড, সামনের দিকে, যে তারা এক্সিকিউটিভ অর্ডার যেটি দিয়েছেন, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ যেটি আছে, এইটি তারা এখন স্টেটে প্রয়োগ করতে পারবেন, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প সাইন করেছেন জানুয়ারি মাসে। উনি কি বলেছেন? লিমিট বার্থ রাইট সিটিজেনশিপ, এটি হচ্ছে জানুয়ারিতে তার করা। এটি ব্যাপক একটি ব্রেকিং নিউজ। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট, ইন দ্য ইউএস সুপ্রিম কোর্ট সার্টেনলি, আমি যতদূর জানি এটি রুল করেছে 3:38 ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম। ওকে, সো 6-3 অর্থাৎ 6 জন সুপ্রিম কোর্ট জাজ তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে রায়টা দিয়েছেন, 3 জন দেননি। ওকে, এটি অনুমেয় ছিল, দিস ইজ নট। এটা হচ্ছে কি, লিমিট দ্য ইউজ অফ নেশন ওয়াইড ইনজাংশন। আপনাদেরকে আমরা ইতিপূর্বে আলোচনায় বলেছিলাম যে তারা কিন্তু সরাসরি এটি করতে পারছেন না, না করে অন্য একটি রাস্তায় যাচ্ছেন। সেটি হচ্ছে কি, ফেডারেল জাজ কি ইনজাংশন জারি করতে পারে কিনা সুপ্রিম কোর্টের উপর বা প্রেসিডেন্টের উপর, এইখানে তাদের বিজয়টি। সো তারা কি বলছেন? সুপ্রিম কোর্ট বলছেন ক্যান দ্য স্টেট নেশন ওয়াইড ইনজাংশন জারি করতে পারে কিনা। আমরা এটি জানতাম যে দিস ইজ কামিং এ লিটল বিট, এটি নাথিং নিউ, উই স দিস এ লিটল বিট, দ্য ওয়ে সুপ্রিম কোর্ট ওয়াজ মুভিং, যেভাবে তারা এগিয়ে যাচ্ছিলেন। দ্য আইডিয়া, দিস আইডিয়া, যে আইডিয়াটা আছে, ইট ডিড নট লুক লাইক আইডিয়া ফর ফেডারেল জাজ। ওকে, তো তারা বলছেন যে ফেডারেল জাজ কোনোভাবেই ব্লক করতে পারে না বা ইনজাংশন জারি করতে পারে না নেশন ওয়াইড পলিসি দ্যাট দ্য গভর্নমেন্ট অর দ্য ফেডারেল এজেন্সি যেটি চেষ্টা করছেন এনফোর্স করার জন্য, প্রয়োগ করার জন্য।
এইটি সাধারণ কথা খুব সিম্পল মনে হলেও এটি অনেক বড় ব্যাপার। ওকে, সো লিটল বাই লিটল গত কয়েক মাসে আমরা দেখেছি যে কোর্ট কি করছে, মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য আইডিয়া, যে আইডিয়া তারা প্রথমে নিয়ে আসছেন সেটা থেকে তারা সরে আসছেন এবং তারা বলছেন যে ফেডারেল জাজ যারা আছে, বাই দ্য ওয়ে উই হ্যাভ ফেডারেল জাজ, সার্কিট কোর্ট অ্যান্ড দেন ফেডারেল কোর্ট, সার্কিট কোর্ট অ্যান্ড দেন সুপ্রিম কোর্ট, সো অন্য আরেকদিন হয়তো আরো ভেঙে আলাপ করবো। দ্য ফেডারেল জাজ তাদের পাওয়ার এটা থাকতে পারে না। সো এটি খুবই সারপ্রাইজিং বাই দ্য ওয়ে, এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটি ব্যবহার করছেন খুব ভেরি স্ট্র্যাটেজি নিয়ে ইন রিগার্ডস টু বার্থ রাইট সিটিজেনশিপ, জন্মসূত্রে নাগরিকত্বের ব্যাপারটিতে তারা কি করছে, এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন দ্য এক্সিকিউটিভ অর্ডার, প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ, যেটির মাধ্যমে তারা কেড়ে নিবেন জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া অনেক বাচ্চাদের নাগরিকত্ব, যারা এইখানে আমেরিকাতে ইন দ্য ইউনাইটেড স্টেটস জন্মগ্রহণ করেছেন উইথ সার্টেন প্যারেন্টস, আগে বলেছি আনডকুমেন্টেড প্যারেন্টস। ওকে, সো দে ওয়ান্ট টু স্ট্রিপ টু ইউজ দিস নেশন ওয়াইজ ইনজাংশন। ওকে, প্রবলেম অর দ্য ইস্যু হচ্ছে টু গেট বার্থ রাইট সিটিজেনশিপ অ্যাজ দ্য পার্ট অফ দ্যাট। ওকে, তারা বলছেন যে জাজ কোনোভাবেই ফেডারেল কোর্টের জাজ এমন কোনো ইনজাংশন জারি করতে পারবে না যেটি প্রেসিডেন্টের অথবা সুপ্রিম কোর্টের আদেশ সারা দেশব্যাপী থামিয়ে দিতে পারে, স্থগিত করে দিতে পারে। এটি ছোট্ট পদক্ষেপ বা এটা অনেক বড় একটি ব্যাপার, কিন্তু এই ক্ষেত্রে এর অর্থ কি? সো হোয়াট হ্যাপেন নাও, কি হলে সুপ্রিম কোর্ট যেটি আসলে বলছে, আমরা মনে করি না, উই ডোন্ট থিঙ্ক যে নেশন ওয়াইড ইনজাংশন শুড রিয়েলি বি ইউজড। এটা নেশন ওয়াইড একটা কোনো ইনজেকশন আসলে ব্যবহার করা হবে, ইট শুড রিয়েলি বি, এটা এই ক্ষেত্রে করা সম্ভব না এবং করতে দেওয়া উচিত না। আমি অনেক টেকনিক্যাল শব্দ ব্যবহার করছি, প্লিজ ফরগিভ মি, এর কোনো উপায় নেই, কারণ এটি এসেছে আমার কাছে কিছুক্ষণ আগে। ক্লাস অ্যাকশন লস্যুট, তারা নেশন ওয়াইড ইনজাংশন জারি করতে পারবে না যদি এটা কোনো ক্লাস অ্যাকশন লস্যুট না হয়ে থাকে। সো রিয়েলি বি a class action lawsuit that are advanced rather than nationwide injunction or nationwide injunction. Okay, so in regards to birthright citizenship, যখন আসে জন্মসূত্রে নাগরিকত্বের কথা, এই এক্সিকিউটিভ অর্ডার যেটি আছে, তারা কোর্ট কি বলছে, সুপ্রিম কোর্ট তারা বলছে এটি আমরা এখন একটি পজ দিয়ে দিলাম, একটি বিরতি দিলাম এই এক্সিকিউটিভ অর্ডার আগামী 30 দিনের জন্য, যাতে করে যারাই এই ব্যাপারে কথা বলতে চায়, এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও হতে পারে অথবা বিভিন্ন স্টেট হতে পারে, যারা এটা চ্যালেঞ্জ করবেন কিছুদিনের মধ্যে, সেটা তাদের এই চ্যালেঞ্জ করার জন্য কিছু সময় দেওয়া হলো, টাইম টু প্রিপেয়ার ফার্দার লিগাল রেসপন্সেস, বেসিক্যালি তারা বলছেন। এটা টেম্পোরারি পজ এখনকার মতো, তার অর্থ হচ্ছে, মানে যদি এটার ইন্টারপ্রেট করতে চান তার অর্থ হবে এরকম, কিছু কিছু স্টেট হবে অনলি দ্য স্টেট যারা চ্যালেঞ্জ করেনি বার্থ রাইট সিটিজেনশিপ প্রেসিডেন্ট ট্রাম্পের, তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না, কারণ ওই স্টেটগুলি বলছে আপনার কাগজপত্র না থাকলে আপনার বাচ্চাদের আমি গ্রিন কার্ড দিব না, সিটিজেনশিপ দিব না, দুঃখিত। তো এরকম যে স্টেটগুলো আছে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছে না এটা, কারণ তাদের পক্ষে গেছে এই রাইটটি। So there is a big fight still ahead of 28 কিন্তু অন্যান্য স্টেট যারা আছে such as নিউ ইয়র্ক স্টেট, এনারা যারা চ্যালেঞ্জ করেছেন যে এই অধ্যাদেশটি অসাংবিধানিক, ইটস আনকনস্টিটিউশনাল, তাদের ক্ষেত্রে এখন এই 30 দিনের সময় আছে এটা চ্যালেঞ্জ করার জন্য। যে সমস্ত স্টেট এটি করেনি তাদের অর্থ হচ্ছে 28টি স্টেট আছে, 28 স্টেট, তারা কিন্তু এই এক্সিকিউটিভ অর্ডার চ্যালেঞ্জ করেননি। তার অর্থ হচ্ছে আগামীকাল থেকে তারা এটি বলবৎ করতে পারেন, that 28 states actually enforce this right now if they want to. Okay, এই এক্সিকিউটিভ অর্ডার, তার অর্থ হচ্ছে তারা মুভিং ফরওয়ার্ড তারা এটি এনফোর্স করবেন, এবং যে বাচ্চারা সেখানে জন্মগ্রহণ করবেন তাদের বাবা মার যদি কাগজপত্র না থাকে তাদেরকে সিটিজেনশিপ তারা দিবেন না। কিভাবে সেটি বাস্তবায়ন করবেন আই ডু নট নো, বাট এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার। নাও ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, আরো বেশি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে সুপ্রিম কোর্ট কিন্তু এই রুলটি যে দিয়েছে
এটি একটু টেকনিক্যাল, কিন্তু আমাদের মনে হয় জেনে রাখা ভালো। সো যে রুলটি সুপ্রিম কোর্ট এখন জারি করেছে, এটা নট বেসড অন মেরিট। যে সিটিজেনশিপ, বার্থরাইট সিটিজেনশিপের যে মেরিট আছে কেসের, এটির উপর ভিত্তি করে না। ওকে, সামথিং দ্যাট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যেটি বাতিল করতে চান সেটির উপরে ভিত্তি করে নয়। ওকে, they did not rule this based on merit and the issue or the issue of policy itself. এই পলিসি এবং এটার মেরিট, এই দুটোর উপর ভিত্তি করে এখনো কোনো রুল জারি তারা করেননি। তারা শুধু বলছেন বিকজ ওয়েদার, তারা বলছেন না এখনো যে এটা সাংবিধানিক না অসাংবিধানিক, এটি মেরিটের উপরে বেস করে নয়। তারা এখন যেটি ফোকাস করছেন খুব ছোট্ট ন্যারো একটি সংকীর্ণ ব্যাপারে, সেটা হচ্ছে নেশন ওয়াইড ইনজাংশন। ফেডারেল জাজ কোনোভাবে নেশন ওয়াইড ইনজাংশন দিতে পারবেন না। অর্ধেক বিজয় এখানে চলে আসলো তাদের ক্ষেত্রে। দ্য কোর্ট এমফেসাইজ, কোর্ট জোর দিয়ে বলছে যে ডিস্ট্রিক্ট কোর্ট জাজ আসলে জেনারেলি অনলি গ্র্যান্ট রিলিফ, তারা রিলিফ দিতে পারেন অ্যাকচুয়ালি প্লেন্টিফকে ইন এ কেস, কিন্তু সারা জাতির উপরে বা জাতীয়ভাবে তারা সার্টিফাইড কোনো ক্লাস অ্যাকশন লস্যুট না হলে তারা এটির ইনজাংশন জারি করতে পারে না। আমি একটি অংশ 𝗗𝗏𝗏 ব্যারেটের লিখেছেন তার ওপিনিয়ন এই রুলিংয়ে, এই মেজরিটি রুলিংয়ে, এবং শি নোটেড দ্যাট ইউনিভার্সাল ইনজাংশন আর এ মডার্ন ইনভেনশন। অর্থাৎ এই যে জারি করা শুরু হয়েছে বিভিন্ন রুল, যে নেশন ওয়াইড, এটি একটি নতুন আধুনিক উদ্ভাবন, যেটি লয়ের অংশ নয়, উনি বলছেন, যেটি not rooted in historical practice, যেটি ঐতিহাসিকভাবে প্র্যাকটিসে কখনো করা হয়নি। Now, this rule it carves out potential exception for lawsuit. এই যে কথাটি উনি বলেছেন, এটি কিন্তু potential lawsuit যেটা, এটিকে বাইপাস করার মতো একটি ব্যাপার by the state government. Justice Barrett suggest করেছেন that in some state the case is the nationwide injunction may be necessary to provide, কিছু কিছু ক্ষেত্রে এটা প্রয়োজনীয় পড়বে যাতে করে এটি রিলিফ দিতে পারে বিভিন্ন জিনিসে, বাট লেফট ইট টু দ্য লোয়ার কোর্ট। উনি বলছেন এই ডিসিশন আমার না, এই ব্যাপারটি লোয়ার কোর্টের টু ডিসাইড whether it applies or not. আমি জানি এগুলো অনেক টেকনিক্যাল কথা বলা হচ্ছে, এর বিস্তারিত excuse me, I have to get some water. Okay, now এটি সব টেকনিক্যাল, আপনারা জানেন এটি এসেছে ঘন্টা দুয়েক আগে, এটি আরও অনেক ব্যাখ্যা দরকার আছে। আপনারা যারা নিয়মিতভাবে TVN24 দেখে থাকেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা আমরা ব্যাপকভাবে বিভিন্ন এক্সপার্ট লয়ার আমাদের এখানে আসেন, যাদের নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো দিস ইজ দ্য স্টেট অ্যান্ড ফিউচার লিগাল ব্যাটেল। অনেক স্টেটের জন্য ফিউচার ব্যাটেল তৈরি হয়ে গেল, এটি নিয়ে অনেক ঝামেলা তৈরি হবে। নাও এই ডিসিশন রিশেপস ইমিগ্রেশন, এই ডিসিশনটা কিন্তু ইমিগ্রেশন কমপ্লিটলিভাবে রিশেপ করবে ন্যাশনাল পলিসি অ্যান্ড আর চ্যালেঞ্জেস ইন দ্য কোর্ট পটেনশিয়ালি ডিলেইং ইন জাস্টিস ফর মেনি এফেক্টেড ইন্ডিভিজুয়াল। অনেকে যারা আছেন এটার এফেক্টে পড়বেন, ইমিগ্রেশন অ্যাডভোকেটস যারা আছেন, সিভিল রাইট গ্রুপস যারা আছেন, এখন তারা তৈরি হবেন টু ফাইল এ মাল্টিপল লস্যুট অ্যাক্রস ডিফারেন্ট জুরিসডিকশন। আমি আপনাদেরকে বলে দিতে পারি, rather than relying on one ruling to protect everybody. So be careful, আপনারা শুনছেন, be careful, but get ready for আরেকটা ড্রামা তৈরি হওয়ার জন্য। Now let's go to our last segment. So আমি আপনাদের সামনে ইউএস সুপ্রিম কনজিউমার ভোক্তাদের স্পেন্ডিং এর আগাম বাণীটি দিয়ে রেখেছি। be careful, ওয়াল স্ট্রিট ইন্ডেক্স হাই হয়েছে, গুড নিউজ ফর ইনভেস্টর অ্যান্ড স্টক মার্কেট। যে যারা ইনভলভ আছেন ইবিটি ক্যাশে যারা পাননি, প্লিজ যোগাযোগ করে নেবেন। লাস্ট অপশন যেটা আমরা আলোচনা করলাম, সুপ্রিম কোর্ট ব্রিটিশ জনসূত্রে নাগরিকত্বের ব্যাপারটি, মাসের শেষ দিন। চলুন আমরা হাউজিং মার্কেট অবস্থা কি, এবং অনেকে বলছেন এখন নাকি এটা বায়ার্স মার্কেট, সত্যিই নাকি? চলুন তাহলে আমরা কিছুটা বেশ পরিসংখ্যানের সাথে দেখে নিন। সো হাউজিং মার্কেট এটি কিন্তু এখন মুভ করা শুরু করছে, পরিবর্তন হতে শুরু করেছে ইন ফেভার অফ বায়ার্স। যারা ক্রেতা আছেন তাদের দিকে এখন এটি মুভ করা শুরু করেছে, এবং পরিসংখ্যান অনেকটা তাই বলছেন। সো এই মুহূর্তে রাইট নাও যেটি আপনারা দেখছেন, 5 লক্ষ সেলার আছেন, 5 লক্ষেরও অধিক সেলার আছেন। বায়ারের চেয়ে, যে পরিমাণ বায়ার আছেন তার চেয়ে 500,000 মোর সেলার আছেন মার্কেটে। দিস ইজ এ গুড নিউজ।
এবং এটিকে আশা করা হচ্ছে যে যার কারণে অনেকে মনে করছেন যেহেতু সেলার সংখ্যা বেশি বায়ের সংখ্যা কম, বাড়ির দাম হয়তো কমে আসবে, সিম্পলি ডিউ টু সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ইস্যু। সাপ্লাই, মোর সাপ্লাই ইজ মোর দেন ডিম্যান্ড। ওকে, নাও যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে এখন, এটি হচ্ছে কি পরিমাণ সাপ্লাই অ্যান্ড কি পরিমাণ ডিম্যান্ড আসলে আছে এই বিদ্যমান এই মুহূর্তে মার্কেটে। সো দ্য কোয়ান্টিটি অফ বায়ার্স, কি পরিমাণ কোয়ান্টিটি হিসাবে যদি আমরা দেখি, এটি বায়ারের পরিমাণ কমে এসেছে মডারেটলি, আমি বলবো মডারেটলি গত 2 বছরে। ইট ইজ রিয়েলি আসলে নাম্বার অফ সেলার, কি পরিমাণ সেলার এখন বিদ্যমান এখন অবস্থিত আছে, অবস্থান নিচ্ছেন বা মার্কেটে অবস্থিত আছে, দ্যাট এটি কিন্তু বেড়েছে, দ্যাট সিম আ বিগ ইনক্রিজ, বেশ ভালো পরিমাণ, যার কারণে বেশ একটি ইমব্যালেন্স তৈরি হয়েছে, একটা অসামঞ্জস্যতা তৈরি হয়েছে। সো একটি ভালো প্রশ্ন হতে পারে এটির কারণে আসলে কি কারণে এই ইমব্যালেন্সটি, এই বড় ইমব্যালেন্সটি তৈরি হয়েছে। সো দুটি জিনিস এখানে, একটি হচ্ছে দ্য ফার্স্ট থিং, এটি হচ্ছে কি পরিমাণ বায়ার আছেন মার্কেটে এই মুহূর্তে, সেটি হচ্ছে কম, ইট রিমেইনস লো রাইট নাও। কিন্তু কেন কেন এত কমে আসলো? তার কারণ হচ্ছে বিদ্যমান বিক্রয়যোগ্য বাড়ি যেটি আছে, দ্য হোমস অফকোর্স, এখনো আনএফোর্ডেবল, অর্থাৎ বাড়ির দাম বেশ বেশি, বেশ উপরে, এটি একটি অন্যতম কারণ। আপনাকে কিন্তু ইউ হ্যাভ দ্য হাই প্রাইস, এটি দুটি জিনিস আছে, একটি একটু হাই প্রাইস এবং এটার সাথে আপনাকে কম্বাইন করে নিতে হবে হাই মর্গেজ ইন্টারেস্ট রেট, যার কারণে বায়ের সংখ্যা আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসছে। আর সেকেন্ড জিনিস যেটি হচ্ছে সেলাররা এখনো আশা করছেন তারা টপ ডলার, সর্বোচ্চ অর্থ নিয়ে আসবেন তারা যখন বাড়িটি বিক্রয় করবেন। হাউএভার, এটা খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে হবে আমাদের, সেটি হচ্ছে জাস্ট বিকজ মার্কেটে সেলারের পরিমাণ বেড়ে গেছে বায়ারের চেয়ে, তার অর্থ এরকম নয় যে বাড়ির দাম মাস্ট কমে আসবে, এটি মনে করার কোনো কারণ নেই। তার কারণ কি, সেলার্স যারা আছেন তারা কিন্তু খুব সহজেই বাড়ি ছেড়ে দিচ্ছেন না যেটি তারা বিক্রি করছেন, দে আর নট লেটিং গো দ্যাট ইজিলি। যে প্রাইস তারা চাচ্ছেন, দ্য প্রাইস ক্যান রিমেইন ফ্ল্যাট, তারা বলছেন বাড়ি বিক্রি না হোক, যেই প্রাইস আমি চেয়েছি এই দামে বিক্রি করবো আমি, দে ক্যান ইভেন গো আপ, তারা বলছেন বিক্রি করবো না, আর একটু বাড়িয়ে দিব দরকার পড়লে। এই এনভায়রনমেন্ট এখন যে পরিস্থিতিতে আছি আমরা। সো আমি আপনাদেরকে পরবর্তী গ্রাফটা দেখাবো, এটি বায়ার্স মার্কেট, যে গ্রাফটি আপনারা দেখছেন সেটি হলো বায়ার্স মার্কেট, অ্যান্ড এটি আসছে আসলে রেডফিন থেকে, প্রেজেন্টেড বাই রেডফিন। সো যদি আপনি এটি খেয়াল করে দেখেন একটু, ওয়ান সিটি অ্যান্ড এক্সাম্পল আপনি যদি নেন মায়ামি ফর এক্সাম্পল, সেখানে আপনি খেয়াল করে দেখবেন যদি নাম্বার পরিসংখ্যান করে দেখেন, প্রথমেই আছে মায়ামি, ফ্লোরিডা মায়ামি। ইন মায়ামি there are 3 times seller, মানে সেলারের সংখ্যা 3 গুণ বেশি বায়ারের চেয়ে, পরিসংখ্যান তাই বলছে, 7,000 এর 21,000। হাউএভার, বাড়ির দাম কিন্তু বেড়েছে, কমেনি, 5.6%, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, গত বছরের তুলনায় এবছর, ইয়ার ওভার ইয়ার। ইন দিস সিচুয়েশন সেলার যারা আছেন তারা কি করছেন, তারা দে আর হোল্ডিং দেয়ার গ্রাউন্ড, তারা ধরে বসে আছেন, তাদের আমি কিন্তু এই দামে বিক্রি করবো, আমি এর নিচে যাব না। ইন জ্যাকসনভিল ফ্লোরিডা, যেটি জ্যাকসনভিল ফ্লোরিডা, জ্যাকসনভিল ফ্লোরিডা কয়েকটি 2-4টির পরেই দেখবেন খেয়াল করে, there is a little bit more than 2 times seller, অর্থাৎ সেলারের সংখ্যা 2 গুণের চেয়ে একটু বেশি বায়ের যে পরিমাণ বিদ্যমান মার্কেটে তার চেয়ে। কিন্তু সেখানে কিন্তু সেলারের সংখ্যা বেশি থাকার ফলে বাড়ির দাম কিন্তু কমে এসেছে 3.4% গত বছরের তুলনায়, এই বছর যদি আমরা দেখি চার্ট। সো এটি ডিপেন্ড করছে সিটি এবং মার্কেটের উপর, আপনি অর্থাৎ আপনি কোন মার্কেটে আছেন এবং কোথায় অবস্থান করছেন, কোন সিটি, কোন টাউন, কোন স্টেট। কিন্তু আপনি যদি এর বিপরীত চিত্রটি দেখেন, অন দ্য ফ্লিপ সাইড, আমি চাই পরবর্তী গ্রাফটি আপনি দেখুন, এখানে সেলার, এটি হচ্ছে সেলার মার্কেট যেটি আপনারা দেখছেন। সো এখানে খেয়াল করে দেখবেন বায়ের সংখ্যা সেলারের সংখ্যার চেয়ে অনেক বেশি,
সেলার আছেন 5,000, বায়ার আছেন 9,000, 10,000-এর কাছাকাছি, ডাবল। সো দেয়ার আর মোর বায়ার্স দেন সেলার্স। অ্যান্ড আমরা কি করবো, একটা এক্সাম্পল নিতে পারি। আপনি প্রথমটি দেখুন, নিউ ইয়র্ক, নিউ জার্সি যেটি আছে। সো টুয়াইস অ্যাজ মেনি অ্যাজ সেলার বায়ার্স, দ্বিগুণ সংখ্যক বায়ার আছেন সেখানে সেলারের চেয়ে। যে পরিমাণ মানুষ সেল করতে চান বাড়ি, তার চেয়ে বায়ারের সংখ্যা অনেক বেশি। কিন্তু হোম প্রাইস আপনি দেখবেন বেড়েছে কত, 12.2%। অর্থাৎ সেলার সংখ্যা কম, বায়ের সংখ্যা অনেক বেশি, বাড়ির দামও বেড়েছে গত বছরের তুলনায় এবছর ইয়ার ওভার ইয়ার। নাও সেম থিং আপনি যদি দেখেন ন্যাসাও কাউন্টি, এটিও সেলার মার্কেট, দ্বিগুণ পরিমাণ বায়ার আছেন সেলারের চেয়ে। সো দেয়ার আর মোর বায়ার্স দেন সেলার্স। তথাপি এই নাসা কাউন্টিতে গত বছরের তুলনায়, শুধু গত বছরের তুলনায় এবছর বাড়ির দাম বেড়েছে 7%, 7.0%। সো অ্যাগেন ইট রিয়েলি ডিপেন্ড করছে আপনি কোথায় আছেন। অন দ্য সিটি ইউ ক্যান বি বায়ার মার্কেট অর ইট কুড বি আ সেলার মার্কেট হ্যাভিলি, যেখানে একজন আরেকজনকে আউট নাম্বার করে দিতে পারেন, বায়ার সেলার, ওকে, সে অর ভাইস ভার্সা। বাট ওভারঅল পরবর্তী গ্রাফটা যদি আমরা দেখি একটু, ওকে, ওভারঅল আপনি যদি দেখেন নেশন ওয়াইড, যেটি আপনারা দেখছেন এখন, এটা হচ্ছে পুরো 50 স্টেটের নেশন ওয়াইড অ্যাভারেজ। অ্যাজ প্রেডিক্টেড, যেরকম বলা হয়েছিল, এটি ফ্ল্যাটই থাকবে এবছর, ব্যাপকভাবে কোনো আপ অ্যান্ড ডাউন দেখবেন না। সো দেয়ার আর নো হাউজিং মার্কেট ক্র্যাশ, এবং হওয়ার সম্ভাবনা কম। অনেকেই বলছেন বিভিন্ন স্টেটের কথা, আসলে সত্য নয়, ডিপেন্ড করছে কোথায় আছেন। প্রাইসেস মোস্ট লাইকলি খুব আহামরিভাবে বাড়েনি, নট স্পাইকিং আপ পুনরায়। ইয়ার ওভার ইয়ার হোম প্রাইসেস ঠিকই আছে, বেড়েছে মাত্র 1%। নট সারপ্রাইজিংলি, ইটস আনসারপ্রাইজিংলি বেসিকলি। সো দ্য নাম্বার অফ হোম যেটি আছে বিক্রয় হচ্ছে, এটি লো আছে, নট হাই, নট লো। Number of homes sold remain very low nationwide, by the way. Okay, so পরবর্তী চার্ট যেটি আছে সেটি হচ্ছে the number of homes sold in May, যে পরিমাণ বাড়ি বিক্রয় হয়েছে মে মাসে 2025 সাল, এই বছরের কথা বলছি, গত মাসের। এটি কিন্তু অ্যাভারেজ রয়ে গেছে, আমরা বলে থাকি remains on par। কার সাথে remains on par? 2024 এর মে মাসে, 2023 মে মাসে, আমি ডটগুলো দিয়ে রেখেছি, দেখবেন আপনারা। 2024, 2023 অ্যাভারেজে অন পার, সমান সমান আছে। All three Mays, প্রতিটি Mays are extremely low. So that's what happens, okay? When you have fewer people, কম সংখ্যক মানুষ বিদ্যমান থাকেন যারা আসলে অ্যাফোর্ড করতে পারেন একটি প্রপার্টির জন্য। When you have fewer people that can afford to buy a home, কারণ বাড়ির দাম তো অনেক বেশি, মর্টগেজও হয় খুব বেশি। সো যদি আপনার কাছে কম সংখ্যক বায়ার থাকেন এবং কম সংখ্যক সেলার থাকেন, তখন এরকম হয়, বিকজ অফ দ্য lag effect and other effects due to higher mortgage rates, lack of effect to do some mortgage interest rate going down, all these things সবকিছু ম্যাটার হয় তখন। সো from the perspective, seller perspective, যারা বিক্রয় করতে যাচ্ছেন, সেলার আছেন, আমরা এরকম ভাবে বলতে পারি যে that you buy a home, বেশ কয়েক বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে আপনি বাড়ি ক্রয় করেছেন, প্রপার্টি নিয়েছেন আপনি, এবং তখন ধরে নিই আমরা আপনার মর্টগেজ পেয়েছেন আপনি 3%, 3% মর্টগেজ ইন্টারেস্ট রেট। ইন দ্যাট সিচুয়েশন আপনি ফিল করবেন যে আপনি কিন্তু লক ইন আছেন ইন এ মর্টগেজ, আপনি একটা খুব ভালো মর্টগেজ রেটে আছেন, ইউর লকড ইন মর্টগেজ। তার কারণ আপনি যদি এখন সেল করেন আপনি বাসাটি, আপনি কিন্তু যখন পরবর্তী কিনবেন, আপনি যখন বিক্রয় করবেন, আপনার 3% মর্টগেজটি চলে যাবে। আপনি যখন ক্রয় করতে যাবেন নিউ হোম, তখন কিন্তু আপনার নিউ মর্টগেজ হবে around 7%, maybe higher, depends on your circumstances and situation. So it is কোনো ইনসেন্টিভ নেই একজন সেলারের পক্ষে দিকে যে এই মুহূর্তে তার বাড়ি বিক্রয় করবেন। দিস ইজ কল্ড লক ইন এফেক্ট, বাই দ্য ওয়ে। ওকে, সো বাট এই সমস্ত কথা সত্ত্বেও দ্য নাম্বার অফ হোমস, যে পরিমাণ বাড়ি বিক্রয় আছে বিদ্যমান মার্কেটে, যে গ্রাফটি আপনারা এখন দেখছেন, so number of homes সেল আছে on the sellers are increasing। এই সমস্ত টাইট সিচুয়েশন সত্ত্বেও, যেটি বললাম যে সেলারের কোনো ইনসেন্টিভ নেই, তারপরও বাড়ির সেলারের সংখ্যা কিন্তু বাড়ছে।
কতখানি বেড়েছে? ইট ইজ আপ 13% কম্পেয়ার টু গত বছর 2024 সালের তুলনায় সেলার সংখ্যা বেড়েছে 13%। ওকে, এবং আমি আরেকটি সার্কেল দিয়ে রেখেছি মে 2023, সেটির সাথে আপনারা কম্পেয়ার করে নিতে পারেন। ওকে, আরেকটি গ্রাফ দেখিয়ে দিই আপনাদেরকে পরবর্তীতে। ওকে, সো এই গ্রাফটি এটি হচ্ছে অ্যাটলিস্ট সেলার্স গ্রাফ বাই দ্য ওয়ে। যদি দেখেন অ্যাটলিস্ট দ্য অ্যাভারেজ সেলার ইজ নট ডেসপারেট। যারা অ্যাভারেজ সেলার আছেন তারা ডেসপারেট না তাদের প্রপার্টি বিক্রয়ের জন্য। এমন নয় যে লাস্ট হাউজিং মার্কেট ক্র্যাশের সময় যেরকম হয়েছে তারা ফরক্লোজ হয়ে যাচ্ছেন, তাদেরকে বিক্রয় করতে হবে, এরকম ডেসপারেট সিচুয়েশনে কেউই নেই, কোনো সেলারই নেই। ইট ইজ নট লাইক দ্যাট। দিস সিচুয়েশন ইজ ডিফারেন্ট। তারা তাদের জায়গায় বসে আছেন, দে আর হোল্ডিং দেয়ার গ্রাউন্ড। সো যার কারণে যেই গ্রাফটি আপনারা এখন দেখছেন 31% বাড়ি, বিক্রয়যোগ্য বাড়ি বিক্রয় হচ্ছে সেল প্রাইসের চেয়ে উপরে, অর্থাৎ প্রতি 10টি বাড়ি 3টি বাড়ি বিক্রয় হচ্ছে, অথবা প্রতি 3টি বাড়ির 1টি বাড়ি বিক্রয় হচ্ছে সেল প্রাইসের চেয়ে বেশি দামে, বেশি মূল্যে। দিস ইজ ডাউন। এটি গত বছরের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এটির সংখ্যা কমে এসেছে 3.9% কম্পেয়ার টু লাস্ট ইয়ার, বাট ইট স্টিল ফলস উইথিন নর্মাল রেঞ্জ। এটিকে আমরা নর্মাল বলে থাকি। 30, 31, 34 পর্যন্ত আমরা মনে করি যে শতাংশ বাড়ি যখন বিক্রয় হয় সেলিং প্রাইসের চেয়ে অ্যাভাব, আমরা বলে থাকি এটি নর্মাল সিচুয়েশন। নাও কিছু জিনিস আছে বলে রাখা ভালো, বিকজ মানে আপনি ব্যক্তিগতভাবে যদি বা আপনার ফ্যামিলি ইফ ইউ আর লুকিং টু বাই হোম, আপনাকে বুঝতে হবে যে বায়ার্স এই মুহূর্তে যারা আছেন তাদের কিন্তু একটু পাওয়ার বেড়েছে, কারণ সাপ্লাই বেড়েছে, তো দে আর গেইনিং মোর পাওয়ার ইন দ্য মার্কেট। হাউএভার সেলার যারা আছেন আপনাকে মনে রাখতে হবে, বায়ার যারা আছেন তাদেরকে মনে রাখতে হবে যে সেলার যারা আছেন তারা কিন্তু ডেসপারেট না। এবং অলমোস্ট 1 out of every 3 হোম, যেটি কিছুক্ষণ আগে বললাম, বিক্রয় হচ্ছে অ্যাবাভ লিস্ট প্রাইস। সো বোথ ফর সেলার্স অ্যান্ড বায়ার্স, দুই পক্ষই দে মাস্ট ম্যানেজ এক্সপেকটেশন। আপনি যদি বায়ার হয়ে থাকেন, আপনি এই সমস্ত দেখে ওকে মার্কেটে বাড়ির সংখ্যা বেড়েছে, আই উইল গেট এ গুড প্রাইস অ্যান্ড গুড গ্র্যাব, প্লিজ ম্যানেজ ইউর এক্সপেকটেশন। আপনি যদি সেলার হয়ে থাকেন আপনি বলবেন এই হাই মার্কেটে আমি কিন্তু এই মূল্যের নিচে কখনোই ছাড়বো না আমার বাড়ি, প্লিজ ম্যানেজ ইউর এক্সপেকটেশন, বিকজ দ্যাটস নট দ্য সিচুয়েশন, ইটস ইকুইলিব্রিয়াম রাইট নাও। নাও লেটস রিভিউ মর্টগেজ ইন্টারেস্ট রেট। সো আপনারা এখন যেটি দেখছেন অন স্ক্রিনে, এটা হচ্ছে অ্যাভারেজ 30-year ফিক্সড মর্টগেজ রেট। দিস ইজ উইকলি চার্ট গত 5 বছরের, অ্যান্ড এটি আসছে ফেডারেল রিজার্ভ থেকে। সো গত সপ্তাহে দ্য অ্যাভারেজ ইন্টারেস্ট রেট ছিল 6.81%। দ্য সিচুয়েশন অফ মর্টগেজ ইন্টারেস্ট রেট একেবারে হাতে ধরে কোয়ারলেটস উইথ ইন্টারেস্ট রেট অন দ্য 10-year ট্রেজারি yield। ওকে, ও ট্রেজারি yield, আচ্ছা আমরা একটু পরে দেখবো এটা ট্রেজারি yield-এর এটি আসেনি। আচ্ছা ঠিক আছে, ট্রেজারি yield 4.8%, 4.81% এই মুহূর্তে, ক্লোজ টু 5%। ওকে, উইচ ইজ বেসিকলি সরকারি জাতীয় ঋণ, দ্য গভর্নমেন্ট ডেট। ওকে, যেটি তারা বন্ডের মাধ্যমে বিক্রয় করে থাকেন, অন্যান্য নোটের মাধ্যমে বিক্রয় করে থাকেন। এনিওয়ে, অ্যান্ড 10-year ট্রেজারি yield যেটি আছে সেটি কিন্তু নিচে নেমে আসেনি দ্য ইন্টারেস্ট রেট, যার কারণে মর্টগেজ ইন্টারেস্ট রেট কমে আসছে না। ইটস নট ফলিং বিকজ অফ দ্যাট, অ্যাটলিস্ট মিনিংফুলি, তাৎপর্যপূর্ণ, যেটিতে আপনি ফিল করবেন ও 50% কমেছে, 1% কমেছে। দোজ আর সিগনিফিকেন্ট মিনিংফুল নাম্বারস। ওকে, সো দেয়ার আর এ রিজন, এই সমস্ত কারণে যে সমস্ত ঘটনার কথা উল্লেখ করলাম, যেটি আমি কভার করলাম আমার অন্যান্য প্রোগ্রামে আমি ইতিপূর্বে বলেছি, বাট দিস অল হ্যাজ টু ডু উইথ ডেট মার্কেট, বন্ড মার্কেট, ডেট মার্কেট। বেসিক্যালি এই সমস্ত জিনিসের সম্পর্ক হচ্ছে আমেরিকার ঋণ, ডেট মার্কেট। ওকে, বাট দিস ইজ দ্য ওয়ে we are not seeing a big downward movement। যে এই সমস্ত কারণে, আরও অনেক কারণ আছে, সেটা আমি কিছুক্ষণ পরে উল্লেখ করবো, মর্টগেজ ইন্টারেস্ট রেট সহসাই নিচে নেমে আসছে না, is because the interest rate and 10-year treasury yield is just not dropping। এটা কমে আসছে না তাৎপর্যপূর্ণভাবে, যথেষ্ট না। Now I want to show you this one, expectation for summer। আপনারা যারা সামারের কি আশা করছেন 2025, এটি জেনে নেওয়া দরকার। অর্থনীতিবিদ যারা আছেন তারা আশা করছেন যে বাড়ির মূল্য, হোম প্রাইস গ্রোথ ফ্ল্যাট থাকবে, খুব একটা বাড়বেও না, খুব একটা নিচেও নেমে আসবে না। ইভেন স্লাইটলি কমে আসলেও ইন সাম রিজনে আসলে
ওভারঅল ফ্ল্যাট থাকবে। সো দ্যাটস দেয়ার সেইং, that's the activity cells. Okay, এটি হচ্ছে আমাদের পিক দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট, আরও কিছু যে জিনিসগুলো সেলস অ্যাক্টিভিটিস, ইনভেন্টরি, এই সমস্ত জিনিসই কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, অর্থনীতিবিদরা কি আশা করছেন বলছেন সেলস অ্যাক্টিভিটি হয়তো একটু পিক আপ করবে, মর্গেজ রেট একটু কমে আসবে, বাট সেরকম ভাবে না, নট ফর মেনি বায়ার্স, এটি ততটা সেন্সিটিভ। ইনভেন্টরি বাড়বে, বায়ারের সংখ্যাও কিছুটা বাড়বে, কিন্তু বায়াররা কন্ট্রোলে থাকবেন। পরবর্তী যেটি আছে সেটি যদি আমরা একটু দেখি, ওকে, এক্সপেকটেশন অন দ্য মর্গেজ, এটি একটি ইন্টারেস্টিং জিনিস। তার কারণ হচ্ছে ফর দ্য মর্গেজ ইন্টারেস্ট 2025 হোম প্রাইস, অ্যান্ড উই আর গোয়িং টু স্টার্ট উইথ দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট। ইন টার্মস অফ মর্গেজ ইন্টারেস্ট রেট আমি বলবো যে অনেস্টলি আমি মনে করি যে দেয়ার আর সো মেনি ভ্যারিয়েবলস, অনেক কিছু এর সাথে জড়িত এই মুহূর্তে, এবং এই জন্য এটি অত্যন্ত ডিফিকাল্ট ফোরকাস্ট করা যে কি হতে যাচ্ছে। ইয়েস, মর্গেজ ইন্টারেস্ট রেট দে আর গোয়িং টু বি, এটিও কোয়ারলেট করবে 10-year ট্রেজারি ইয়েল্ডের সাথে। অন স্ক্রিনে যেটি আপনারা এখন দেখছেন, রেফারিং টু অল দিস থিংস, ইনস্টেবিলিটি, অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ইন দ্য বন্ড মার্কেট, অনেক দেয়ার আর মেনি আদার রিজনস যেখানে অনেকে এটার সাথে জড়িত। There are international issues, international bond market, dealing with the tariff. আজকেও আপনারা জানেন যে কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন কানাডার সাথে আর কথা বলবো না, আমি নতুন করে ট্যারিফ ধার্য করব, যার কারণে আরও উপরে যেত স্টক মার্কেট, সেটি হঠাৎ করে পতন ঘটেছে ক্লোজিং এর ঠিক আগের মুহূর্তে। দিস হ্যাপেন টুডে অ্যাট 5 o'clock. আরও অনিশ্চয়তা আছে, ফিসকাল ইস্যু, জাতীয় রাজস্ব নীতির ব্যাপারে কি হবে, আরও কি ঋণ বাড়তে যাবে কিনা। বাই দ্য ওয়ে, আরও একটা ব্যাপার হচ্ছে যুদ্ধবিগ্রহ আপাতত বন্ধ হয়েছে, আমরা শুনছি আরো ভালো খবর আসতে যাচ্ছে, কিন্তু পটেনশিয়াল যুদ্ধের আশঙ্কাও রয়ে গেছে। অল দিস থিংস, ফেডারেল পলিসিজ কোনটা এফেক্টে যাবে, দ্য বন্ড মার্কেট অ্যাজ ওয়েল, দ্য ইন্টারেস্ট রেট কাট, দ্য বন্ড বাইং প্রোগ্রাম যেটি আরো কিছুদিনের মধ্যে হবে, উইচ খুব একটা ভালো জানি গতবার একটা। এই জুন 18 তারিখে রিসেন্টলি যে অ্যানাউন্স করা হয়েছে মর্গেজ তারা কাটবেন না, অর্থাৎ কমাননি, যেটি গত সপ্তাহে আলোচনা করেছিলাম। All these things, market is predicting that they are not going to be interest rate cut. আরও অনেকে বলছেন যে ইন্টারেস্ট রেট কাট কমাবেন না। যারা সিএনবিসি মানি মার্কেট দেখে থাকেন, সিএনবিসি ফাইন্যান্সিয়াল মার্কেট দেখে থাকেন, এক্সপার্ট যারা আছেন, দে হ্যাড এ ডিফারেন্ট ওপিনিয়ন আজ সকালে। আমি তাদের সাথে দ্বিমত পোষণ করি, আমি মনে করি না সহসা ইন্টারেস্ট কমতে যাচ্ছে। তথাপি এই সমস্ত বিষয়ে আরেকটি ব্যাপার হচ্ছে যে অর্থনীতির অবস্থা কি হবে, একটি রিসেশন আসছে কিনা, রিসেশন ভার্সেস স্ট্যাগফ্লেশন ভার্সেস সফট ল্যান্ডিং, ইনফ্লেশন কি আবারও বাড়তে যাচ্ছে কিনা, জিডিপির প্রবৃদ্ধির হার এই এখন রিভাইজ করে কমে নিয়ে আসা হচ্ছে, এটিকে আরও কমবে কিনা। অল দিস থিংস ম্যাটার্স। কাজে অনেকগুলো ভ্যারিয়েবল এর সাথে জড়িত, কাজে আমরা এখনই বলতে পারছি না ইন্টারেস্ট রেট আবার কমে আসবে কিনা। অল দিস থিংস ম্যাটার। পরিশেষে বলবো, দিস ইজ নো সিগনিফিক্যান্ট আপ অ্যান্ড ডাউন আশা করবেন না হাউজিং মার্কেটে দিস ইয়ার, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হয় প্রতি মাসে শেষ সপ্তাহে আমি এটি নিয়ে আসি। কাজেই এইটা আমরা অব্যাহত রাখবো। আপনারা চোখ রাখবেন টিভিএন এর পর্দায় সবসময়, প্রতি সপ্তাহে আমি দিতে থাকবো, আমাদের সহকর্মীরাও দিতে থাকেন, এবং বড় বড় নিউজ আমরা টিভিএন 24 এর প্রাইম টাইম নিউজ, পরবর্তীতে রাত 11টা নিউজ এবং রাত 1টা নিউজে দিয়ে থাকি, সেদিকে চোখ রাখবেন। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি, আমি থাকবো সেখানে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে, সেটি সরাসরি টেলিভিশনের পর্দাতেই থেকে থাকে, সেটি লাইভ ব্রডকাস্ট হয় না ইউটিউবে, পরবর্তীতে সোশ্যাল মিডিয়া, দুঃখিত, সেটি লাইভ ব্রডকাস্ট ফেসবুকে হয় না, কিন্তু ইউটিউবে থাকে। আপনারা যারা চান, আপনাদের যদি ইচ্ছা হয়, টিভিএন সাবস্ক্রাইব করতে পারেন বাই সাবস্ক্রাইবিং টোটাল কেবল, নট মাচ মানি, ভেরি লিটল মানি। আমি আশা করব সেটি আপনি করবেন, কারণ সময়টি হচ্ছে অত্যন্ত প্রতিকূল। চোখ রাখতে হবে সংবাদের উপর, থাকতে হবে অন টপ অফ দ্য নিউজ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।